সাবেক সচিব নাসিরউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন, ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বললেন নবনিযুক্ত সিইসি। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব, যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে। নিরপেক্ষ স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে, সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবে। সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। সংস্কার শেষে 26-এর মাঝামাঝিতে হতে পারে জাতীয় নির্বাচন, লন্ডনে উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই, এগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি 3 months or 6 months, I think it will be the mid 2026. Earlier could be the end of that. That's my own opinion. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া, প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী বললেন ডক্টর ইউনূস। ডিসেম্বরে ঢাকা নয়াদিল্লি পররাষ্ট্র সচিবদের বৈঠক, প্রাধান্য পাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে অপপ্রচারের নিন্দা মুখপাত্রের। 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে অভ্যুত্থানে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা করা হবে কর্মসংস্থানের বললেন সার্জিস আলম। জুলাই আগস্টের আত্মত্যাগ সামনে রেখে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবেন। 2014, 18, 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যেন না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন সিইসি। সাবেক আমলা, বিচারক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নতুন ইসি গঠন করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। প্রথম প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত সিইসি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। আমি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করব আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব, যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 18 ও 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। আহত হলো, নিহত হলো। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম প্রভাবিত না হয়ে নতুন কমিশনের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। নতুন নির্বাচন কমিশন দেশের জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই। গত 3টা নির্বাচন কমিশন তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, ব্যর্থ হয়েছে। তারা অনেক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে। তো আমি আশা করব যে সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। কারো কোনো রকম প্রভাবে প্রভাবিত না হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা এটা যাতে কোনোভাবে কেউ কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এবং সকল পর্যায়ে জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনের এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করি। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক সম্মেলনে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। এতে 5 আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এই সময় অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। It will be the mid-2026. Earlier could be end of that. That's my own opinion. It's not opinion that I'm giving you of the cabinet. And that's what individually everybody is talking about. শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবেই তাকে ফিরিয়ে আনা হবে। সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। That will be told by law and parliamentary affair advisor. সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান সরকার দলীয় এমপি ডক্টর রূপা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, দীর্ঘদিন বেগম জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, জুলাই অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী। একই ফ্রেমে এ সময়ের সবচেয়ে শক্তিশালী 2 ব্যক্তি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর একজনের ঘাড়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব, শিক্ষার্থী জনতার আন্দোলনের পর আরেকজন ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে দীর্ঘ 12 বছর পর যোগ দিলেন তিনি। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কুশল বিনিময়ই বলে দেয় বাংলাদেশের রাজনীতির অনেক কিছু। বিকাল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। সেখানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সরকারের উপদেষ্টারা। পরে ডক্টর ইউনূস চলে যান মূল মঞ্চের দিকে, বেজে ওঠে জাতীয় সঙ্গীত। সেখানে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে এখানে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ডক্টর ইউনূস আরও বলেন, জুলাই বিপ্লবে মানুষের পাশে থেকে সেনাবাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরে দেশের সব রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা মেতে ওঠেন আড্ডায়। দেখা করেন সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। সেখান থেকে বেগম জিয়া রওনা হন গুলশানের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত অনুরাগী ঘিরে ধরেন তাকে। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন বেগম খালেদা জিয়া। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়াকে বিদায় দেন। দীর্ঘ 12 বছর পর যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছিলেন অনুষ্ঠানে, আবার একই মঞ্চে দেখা গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ছিল সম্প্রীতির পরিবেশ। আলোচনা বলছেন এমন সম্প্রীতির গড়ে উঠুক আগামী বাংলাদেশ। নাসির সালেহী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে সশরীরে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাবেক এই প্রধানমন্ত্রী। পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলীর রহমান সিথিসহ অনেকেই। বিকেল 3:45টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ায় দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিচ্ছেন তিনি। দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বলছে, সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। ম্যাডাম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনী দিবসে যাওয়ার উপলক্ষে দেশবাসী, সারা বিশ্ববাসী সবাই অধীর আগ্রহে আছে। সবার দৃষ্টি এখন যে ম্যাডাম খালেদা জিয়া কখন সশস্ত্র বাহিনীর দিবসে সেনাকুঞ্জে উপস্থিত হবেন। গণমাধ্যমের বদলতে দেশবাসী কিভাবে ওনাকে দেখবেন, এই প্রত্যাশাটা সবার মধ্যে। 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসেবে 1 যুগ পর গেলেন তিনি। একই দিবসে সবশেষ 2012 সালে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন। 2010 সালের 10 অক্টোবর আলোচিত মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 19 জনকে। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যার শুনানি শেষ হয় বৃহস্পতিবার। আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, 21 আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি। আজকে 20 বছর এই মামলার বয়স। 2004-এ ঘটনা এজাহার, আজকে 2024। এর মধ্যে আপনার 18 সনে এই যারা কন্ডেম সেলে আছে, যাদের ফাঁসির অর্ডার হয়, তারা এইভাবে তারা দিনাতিপাত করতেছে। এখন দেখা যাচ্ছে যে টোটাল এভিডেন্স যদি ডিসকাস করে, সেখানে কোর্ট আমাদের সাথে একমত হয়েছেন যে না, কোনো নির্ভরযোগ্য কোনো সাক্ষী তো আপাত দৃষ্টিতে আমরা দেখছি না। তারপরেও কোর্ট দেখবেন, রায়টা CAB করে রাখছে, এটা কোর্ট যে কোনো সময় রায় দিতে পারে। তবে কোর্টের সাধারণত আপনার এটা তো লিখতে বা এটা তার আরো কাগজপত্র দেখে একটা গুছিয়ে আনতে সময় লাগে। অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক
সার্জেস আলম। দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি। বলেন, ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে সেজন্য তালিকা যাচাই করা হচ্ছে। এছাড়াও আজীবন চিকিৎসা ও সাময়িকভাবে সহায়তার ক্ষেত্রে 4টি ক্যাটাগরি করা হবে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, বর্তমানে শহীদদের এককালীন 5 লাখ ও আহতদের 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। আমরা যখন যাব তাদের সেই ক্ষোভের কারণগুলো শুনবো এবং সেগুলো 3টি অথবা 4টি ক্যাটাগরিতে বিভক্ত করছি। একটি বিশেষজ্ঞ ডক্টর একটি টিম থাকবে, তাদের সমন্বয়ে যে কাদেরকে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদে সুযোগ সুবিধা দিতে হবে, কাদেরকে আমাদের দীর্ঘ মেয়াদে দিতে হবে, কাদেরকে সারা জীবনের জন্য দিতে হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাদেরকে সম্মানীর কাদের জন্য ব্যবস্থা করতে হবে। যারা শহীদ পরিবাররা আছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল। এখন আমরা আহতদের জন্য এই টাকার পরিমাণটি সর্বোচ্চ 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত নিয়ে গেছি। ইতিমধ্যে অনেক টাকা নিজেদের টাকা খরচ করে ফেলেছে তাদের চিকিৎসার পিছনে। তো সেই চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকাই খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের সংখ্যা প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করে, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্স টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয় তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে। এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গাজায় মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে এই পরোয়ানা বলে জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে বলা হয় 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 20 মে পর্যন্ত গাজায় মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে এই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই অভিযোগে হামাসের সামরিক শাখার শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তবে গত জুলাইয়ে বিমান হামলায় পরিবার সহ দেইফ নিহত হন বলে দাবি তেল আবিবের।